জন্মভূমি এমন এক জায়গা চাইলে কিন্তু ভুলে থাকা সম্ভব নয়। যদিও বর্তমানে আমি এখন দেশের বাইরে অবস্থান করতেছি, কিন্তু আমি বাংলাদেশের কোনো কিছুই ছাড়তে পারিনি। সকালের নাস্তা থেকে শুরু করে বাঙালিয়ানা খাবার কিন্তু চলতেই থাকে আমার বাসায়। তো যা হোক এভাবেই কিন্তু দিন চলে যাচ্ছে। যদিও আমি এখন মালয়েশিয়ান খাবার ট্রাই করি, কিন্তু বাংলাদেশের খাবার আসলে জিভে লেগে থাকার মতো। আমার বেবি যেহেতু এখনো ছোট, নিশ্চয়ই আমাকেই ফলো করবে। সো ও নিশ্চয়ই শিখবে যে বাঙালিয়ানা খাবার। তো যা হোক, আমরা সবাই কিন্তু বাঙালিয়ানা খাবার খুব পছন্দ করি। আর মাছে ভাতে বাঙালি তো আছি। তো আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি শাপলা মালয়েশিয়া থেকে বলতেছি। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর সকাল কিন্তু আমি আজকে একটা ব্লগ শুরু করে দিয়েছি চায়ের সাথে। আজকে সকালে নাস্তা হচ্ছে চা এবং পরোটা। আমি তো পরোটা খাই, আপনারা আগের ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন। কারণ আমি রুটি খুব একটা পছন্দ করি না। তো সকালে চাটা ঢেলে নিলাম অ্যান্ড পরোটা দিয়ে নাস্তাটা করে নিলাম। নাস্তা করতে অতীতের কথা কত কিছুই মনে পড়ে। তো যা হোক এসব বাদ দিয়ে দিলাম। সব কাট-ছাঁট করে চলে আসলাম রান্নায়। তো দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে সিমেন্ট বীজ। আমার শ্বশুরবাড়ি এলাকায় এগুলোকে বলা হয় খাসির দানা। খাসির দানা। এগুলো কিন্তু গতকাল রাতে সেই নাপা ভিজায় রাখছিল। আজকে এগুলো পরিষ্কার করা হচ্ছে। আসলে শিং মাছ দিয়ে রান্না করা হবে। আর এখানে কিন্তু মালয়েশিয়াতে কিন্তু শিং মাছ পাওয়া যায় না। একটা মাছ পাওয়া যায় যেগুলো দেখতে একদম যে কুচা সাপগুলো আছে না, এই সাপের মতো লম্বা। একবার আনছিল সানোয়ার আঙ্কেল, ও মা গো মা, ভয় লাগবে। এগুলো তো কাটাই যাবে না, আরো বরঞ্চ ভয় লাগবে দেখি, খাওয়ার রুচিও নষ্ট হয়ে যাবে। তো এভাবে কিন্তু পরিষ্কার করে নিব, দেন কিন্তু রান্না হবে। শিং মাছগুলো কিন্তু আমার ননদ শিরিন আপা, উনি কিন্তু যখন মালয়েশিয়াতে এসেছেন তখন কিন্তু এনেছেন। অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে আনা হয়েছে। আর এই শিং মাছের বয়সও প্রায় 6 মাস প্লাস হয়ে গেছে, 7 মাসের ধাক্কা। তো 7 মাস পরে রান্না করতেছি। এর আগেও কিন্তু শিং মাছ রান্না করা হয়েছে, কিন্তু একটু ছিল। তো ওই যেটুকু ছিল এটুকু দিয়ে কিন্তু আজকে রেসিপিটা তৈরি করব। আর এভাবে কিন্তু ছুলে নেব। আর দেখতেই পাচ্ছেন এদিকে কিন্তু শিন আপা মোটামুটি অনেকগুলো ছুলতে পারছে, আর আমি তো গুনতেছি মনে হয়। হ্যাঁ, আসলে যে যেটা পারে আর কি। আমার দ্বারা সব কিছু সম্ভব নয়। আমার দ্বারা মোটামুটি রান্না টেস্টি হয়, কিন্তু আমি তো ইদানিং আর রান্না করি না। এখন সেই নাপাই সব রান্না করে। আসলে সেই নাপা বলে বাচ্চা কাচ্চা সামলানোর থেকে রান্না বাড়া করাই বেশি ভালো। তো এই জন্য সেই নাপাই এখন রান্না বাড়া করে। এখন পুরোপুরি বাচ্চাকে আমারই সামলাতে হয়। আর ও এখন আর কারো কোলে যেতে চায় না, শুধু কান্না করে। তো এইভাবেই কিন্তু সিমের বীজগুলো পরিষ্কার করে নিব। আর এই সিমের বীজ পরিষ্কার করতে করতে কিন্তু কতগুলো গল্পও করে দিলাম। আমার শাশুড়ি কিন্তু এই সিমের বীজ দিয়ে শুটকি রান্না করে খায়। আর আমাদের এলাকা জয়পুরহাট, তো ওই এলাকায় কিন্তু এরকম করে রান্না করে না। আমি কখনো দেখিনি যে সিমের বীজ রান্না করতেছে। আর বীজ রান্না করলেও যেগুলো কাঁচা বীজ থাকে সেগুলো। আর এই বীজগুলো কিন্তু একদম শুকনা বীজ। আর এই বীজগুলো কিনেছিলাম যখন আমি প্রেগনেন্ট ছিলাম, হাসপাতালে গেছিলাম, তখন দেখেছিলাম যে রাস্তার পাশে একটা দোকানে এরকম বীজ আছে। তো সেখান থেকে কিনে আনছিলাম। 14 টাকা কেজি ছিল। 14 টাকা বলতে মালয়েশিয়ান রিঙ্গিত 14 রিঙ্গিত 1 কেজি। কি বলে, 14 রিঙ্গিত। তো যাই হোক এভাবে কিন্তু আমরা ছুলে নিব। আর দেখা হবে একটু পরে। তো এই হচ্ছে আমার কাজ। আমি এটুকু করে হাঁপসে গেছি, আমার দ্বারা আর সম্ভব হচ্ছে না। এবার বাকিটা সেই নাপায় করে নেবে। সেই নাপার হাত কিন্তু প্রচুর চলে, বলার মতো না। কিন্তু আমার হাত চলতেছে না, আসলে হাতটা একদম লাল হয়ে গেছে। পারতেছি না, অনেক শক্ত শক্ত। তো সেই নাপায় এগুলো করুক, আমি একটু বসে থাকি। এই সিমের বীজগুলো যখন পুরোপুরি ছোলা হয়ে গেছে তখন রান্না করার জন্য অর্ধেকটা নিয়ে নিয়েছি আর বাকি অর্ধেকটা কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি। আজকে কিন্তু অর্ধেকটা রান্না করব। আর সাথে কিন্তু কিছুটা আলু ভাজিয়ে দিয়েছি যাতে টেস্টটা একটু বেশি ভালো লাগে। শুধু সিমের বীজ হলে কেমন জানি হয়ে যায়, দ্যাটস ওয়াই আলু দিয়ে দিলাম। আর সাথে নিয়ে নিয়েছি শিং মাছ। এই শিং মাছগুলো কিন্তু শিন আপা বাংলাদেশ থেকে আনছিল। আর এটুকুই অবশিষ্ট আছিল। তো এটুকু দিয়ে কিন্তু আজকে রান্না হবে। তো চুলায় কিন্তু আমি বসিয়ে দিয়েছি যে সিমের বীজ আর আলু, আর সাথে একটু হলুদ আর একটু হালকা লবণ দিয়ে এগুলো সেদ্ধ করে নিব। পুরোপুরি সেদ্ধ করার প্রয়োজন নেই, হালকা একটু সেদ্ধ করে নিব। আর এদিকে শিং মাছগুলো কিন্তু ভাজি করে নিব। দ্যাটস ওয়াই আমি এখানে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি।
আর লবণ এবং হলুদ মাখিয়ে কিন্তু এই শিং মাছগুলো ভেজে নিব। তো মাখানো শেষ হয়ে গেছে, এবার কড়াইয়ে তেল দিয়ে ভেজে নিব। আর শিং মাছ ভাজি করার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ শিং মাছ কিন্তু তেলে ছাড়া মাত্র অনেক জোরে, জোরে ফুটবে। সো অনেক সতর্ক হয়ে ভাজি করতে হয়। আমরা কিন্তু জয়পুরহাটের লোক যারা আছি, বগুড়ার লোক যারা আছি তারা বেশিরভাগই কিন্তু ঢালা রান্না করে খায়। আর আমাদের কুমিল্লা যারা আছে তারা কিন্তু ভাজি ছাড়া কিছু বোঝে না। তো যাই হোক ভাজি করেই কিন্তু আজকে এই রান্নাটা হবে। তো শিং মাছগুলো দেওয়ার পরে কিন্তু ঢাকনা দিয়ে রেখে দেওয়া হয়েছে যাতে শিং মাছগুলো ফুটে যাতে গায়ে না লেগে যায়। তো ঢাকনা দিয়ে কিন্তু মাছগুলো ভাজি করে নিয়েছি। যখন এক পাশ হয়ে যাবে তখন আমি এই শিং মাছগুলো উল্টিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন আমার এক পাশ কিভাবে ভাজি করে নিয়েছি। এটা কিন্তু ফুল ফ্রাই করব। একদম হালকা যে ফ্রাই সেই ফ্রাই না, ফুল ফ্রাই করে নিব। তো একইভাবে কিন্তু আমি সবগুলো মাছই ভেজে নিচ্ছি। আর সিমের বীজগুলো যখন মোটামুটি সেদ্ধ হয়ে আসবে তখন কিন্তু আমি এটা পানি ঝরিয়ে নিব। আর শিং মাছগুলো আমার এদিকে ভাজা শেষ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এই রান্নাটার জন্য কড়াই যে তেলটা ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। আর এগুলো কিন্তু হালকা একটু ফ্রাই করে নিব যাতে একটু নরম হয়ে আসে। তো যখন এগুলো একটু নরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। আর তার সাথে দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন বাটা। আর একটু নেড়েচেড়ে নিচ্ছি যাতে একটু ঘ্রাণ ছাড়ে। যখন একটু ঘ্রাণ আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো অ্যান্ড হলুদের গুঁড়ো। এবার আবারও কিন্তু একটু নেড়েচেড়ে নিব আর হালকা একটু পানি দিয়ে দিব যাতে তেলানিটা নিচে লেগে না যায়। যখন এই তেলানিটা কষানো হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে সিমের বীজগুলো দিয়ে দিব আর একটু নেড়েচেড়ে নিব আর হালকা পানি দিয়ে কিন্তু পুনরায় কষিয়ে নিব। যখন এগুলো কষানো মোটামুটি হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো। আর এই টমেটো কিন্তু তরকারির স্বাদটা বহুগুণে বাড়িয়ে দিবে। আমি এখানে প্রায় ৩ টা টমেটো কেটে দিয়ে দিয়েছি। আর টমেটো দেওয়ার পরেও কিন্তু আবার একটু কষিয়ে নেওয়ার পরে পানি দিয়ে দিব। এক্সট্রা করে কিন্তু আর পানি দিতে হবে না। এই পানি দিয়ে কিন্তু তরকারিটা হয়ে যাবে। যখন পানিটা ভালোভাবে ফুটবে ঠিক সেই সময়টাতে আমি কিন্তু শিং মাছগুলো দিয়ে দিব। আর শিং মাছ দিয়ে কিন্তু বেশিক্ষণ দেরি করার প্রয়োজন নেই। ২ থেকে ৩ টা উতরানো আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন ভালোভাবে উতরানো আসবে তখন কিন্তু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আসলে এই তরকারিটা এরকমভাবে খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আপনারা কিভাবে খান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে এটাও কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আমার তরকারি রান্না কিন্তু কমপ্লিট। এবার এই তরকারিগুলো বেড়ে নিচ্ছি। আসলে তরকারিটা রান্নার পরে এর কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। আর খেতেও কিন্তু এক কথায় অসাধারণ হয়েছিল। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।